লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে হাডুপের উপরে আমাদের যে থিওরিটা ছিল সেটা শেষ করছিলাম, অর্থাৎ হাডুপ কি, হাডুপ কেন আসছে, হাডুপ কিভাবে কাজ করে, হাডুপের আর্কিটেকচারটা কিরকম, কি কি কম্পোনেন্ট নিয়ে হাডুপটা তৈরি হয়েছে, এই সব কিছু কিন্তু আমরা মোটামুটি দেখছিলাম। তো এই ভিডিওটা থেকে আমরা হচ্ছে হাডুপের একদম প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনে চলে যাব, অর্থাৎ এই ভিডিওটাতে হচ্ছে আমরা হাডুপটা হচ্ছে কিভাবে ইনস্টল করতে হয় সেই জিনিসটা দেখব। তো তারপরের ভিডিওগুলোতে হচ্ছে হাডুপটাকে আমরা আমাদের সিস্টেমে হচ্ছে ইউজ করব। তো আমরা হচ্ছে এখানে হাডুপটা আমাদের উবুন্টু মেশিনের মধ্যে হচ্ছে যে ইনস্টল করতেছি। তো আপনি যদি চান আপনি হচ্ছে এটা উইন্ডোজও করতে পারবেন, বাট সেটা হচ্ছে গুড প্র্যাকটিস না, বা সেখানে হচ্ছে আপনি অনেক ধরনের সমস্যা ফেস করবেন। বিকজ হাডুপ জিনিসটা হচ্ছে বানানো হয়েছে সার্ভারের জন্য, বা এই ধরনের ডিস্ট্রিবিউটেড সিস্টেমগুলো অ্যাকচুয়ালি সার্ভারেই হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। এখন সার্ভারগুলো নর্মালি হচ্ছে সব লিনাক্সে চলে, বিকজ লিনাক্সে হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে, উইন্ডোজে যেটা থাকে না। যে কারণে আমরা হচ্ছে এটাকে উইন্ডোজেই এটা প্র্যাকটিস করবো না, আমরা হচ্ছে এটা উবুন্টুতেই প্র্যাকটিস করবো। এখন আমি এখানে আমার কম্পিউটার হচ্ছে ডুয়াল বুট করছি, যে কারণে আমার কাছে উইন্ডোজের অ্যাভেলেবিলিটি আছে, আবার মানে চাইলে উবুন্টুতে আমি শিফট করতে পারি খুব সহজেই। তো আপনারা যারা হচ্ছে এই ডুয়াল বুটের ঝামেলা যেতে চান না, তারা যেটা করতে পারেন, একটা ভার্চুয়াল মেশিন রান করতে পারেন আপনার উইন্ডোজের মধ্যে। সো এটার জন্য VMware বা VM বক্স আছে। আমি হচ্ছে চেষ্টা করবো কমেন্টে বা ডিসক্রিপশনে হচ্ছে যে কিভাবে আপনি একটা ভার্চুয়াল বক্সে উবুন্টু সেট আপ করবেন সেটার একটা ভিডিও দিয়ে দেওয়ার জন্য ইউটিউবের। তো আর আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা WSL ইউজ করতে পারেন, মানে হচ্ছে আপনি এখন উইন্ডোজের মধ্যেও উবুন্টু ব্যবহার করার সুবিধা আছে WSL ইউজ করে। যদিও সেটাতে আমি করতে গিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করছি, ওটা প্রপারলি কাজ করে না অনেক সময়। সো আমি সাজেস্ট করবো যে আপনি যদি শুধুমাত্র হাডুপ শিখতেছেন বা জাস্ট এইটুকু কাজের জন্য উবুন্টুটা ব্যবহার করবেন মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা ভার্চুয়াল বক্স ইউজ করতে পারেন, VMware বা VM বক্স আছে, এগুলো হচ্ছে আপনি সেট করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমরা সরাসরি কিভাবে হাডুপটা ইনস্টল করবো সেখানে চলে যাই, এবং ইনস্টলেশনে আমি হচ্ছে চেষ্টা করবো প্রত্যেকটা স্টেপ একটু এক্সপ্লেন করার জন্য, কারণ এখানে মোটামুটি বোঝার অনেক কিছু আছে কনফিগারেশন করার। তো প্রথমে হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে জাস্ট কম্পোনেন্টগুলোর একটা দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে যে কম্পোনেন্টগুলো কি কি, বা আমরা যখন ইনস্টল করবো আমাদের কি কি কম্পোনেন্ট থাকা লাগবে পুরো হাডুপ সিস্টেমটা চলার জন্য। সো হাডুপ কিন্তু জাস্ট এরকম না যে আপনি একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন আপনার হাডুপ চলা শুরু করছে, এরকম না। আমরা আগেও দেখছি যে হাডুপ হচ্ছে মাল্টিপল কম্পোনেন্ট একসাথে কম্বাইন করে হচ্ছে হাডুপ সিস্টেমটা চলে। সো এখানে ছিল কি HDFS ছিল, ইয়ার্ন ছিল, ম্যাপরেডিউস ছিল, অবভিয়াসলি এই জিনিসগুলো লাগবে। আর হচ্ছে পাশাপাশি আপনার SSH লাগবে বা সিকিউর শেল লাগবে। এখন SSHটা এখানে কেন লাগতেছে আপনি চিন্তা করেন, আমরা হচ্ছে এখানে একটা সিরো ডিস্ট্রিবিউটেড সিস্টেম বানাবো। সিরো ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে কি বুঝেছি আমি সামনে আসতেছে, বাট নর্মালি আপনি যখন একটা অ্যাকচুয়াল সিস্টেমে কি হবে, মাল্টিপল নোড থাকবে বা মাল্টিপল মেশিন থাকবে, তাই না? তো তাদের মধ্যে তো হচ্ছে কমিউনিকেশনটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে হইতে হবে। এখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে কমিউনিকেশন করার জন্য বা একটা মেশিন থেকে অন্য একটা মেশিনের অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে SSH ইউজ করে বা সিকিউর শেল ইউজ করে। তো এটা হচ্ছে নর্মালি সিকিউর থাকে, যাতে করে হচ্ছে যে আপনার ইন বিটুইন নেটওয়ার্কের মধ্যে থেকে যেন কেউ আপনার ডাটাটাকে হচ্ছে করাপ্ট করতে না পারে বা রিড করতে না পারে। সো এই জন্য হচ্ছে আমাদের SSHটা লাগবে। যদিও আমরা এখানে মাল্টিপল মেশিন ইউজ করতেছি না, মাল্টিপল নোড ইউজ করতেছি না, একটা সিঙ্গেল মেশিনের মধ্যেই আমরা নেম নোডও সেট আপ করবো এবং ডাটা নোডও সেট আপ করবো, কিন্তু আমরা হচ্ছে SSH ইউজ করতেছি যেন হচ্ছে আমরা একটা অ্যাকচুয়াল হাডুপ সিস্টেম ইউজ করার সময় যেভাবে ইউজ করতাম বা যেটা যেটা করা লাগবে সেটার জন্য আমরা করতে পারি এখানেও। তো এই জন্য হচ্ছে আমরা SSH ইউজ করতেছি, এবং এখানে SSHটা শুধুমাত্র লোকাল হোস্টকেই হচ্ছে যে কল করবে। কারণ হচ্ছে যে নর্মালি যদি আপনার মাল্টিপল মেশিন বা মাল্টিপল নোডের একটা সিস্টেম ইউজ করেন, তখন প্রত্যেকটা নোডের একটা করে নেটওয়ার্ক আইডি থাকে বা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে। বাট আমরা যেহেতু এখানে সেম মেশিনটাকে ইউজ করতেছি, তো এখানে হচ্ছে আমাদের জাস্ট লোকাল হোস্টটা ইউজ করতে হবে। কারণ হচ্ছে যে আমাদের তো একটা মেশিনের তো মানে একাধিক নেটওয়ার্ক অ্যাড্রেস নাই। সো মানে ওই লোকাল হোস্টটা ইউজ করেই হচ্ছে আমরা নেম নোড এবং হচ্ছে ডাটা নোডকে মানে ডাটা নোড লোকেশনটা হচ্ছে কি বলে অ্যাক্সেস করবো। তো আমরা এটা দেখবো ডিটেলসে। আর মানে জাভার লাগবে, OpenJDK লাগবে। তো শুরু করার আগে রেকমেন্ডেড সিস্টেম আমি যেটা ইউজ করতেছি এখানে এটা, বাট এটা ইউজ করতে হবে এরকম কোনো কিছু না। আপনি অন্যান্য ভার্সনও ইউজ করতে পারেন, অন্যান্য ভার্সন দিয়েও ট্রাই করতে পারেন, সমস্যা নেই। 4 GB মতো র্যাম লাগবে, 10 GB মতো ফ্রি ডিস্ক স্পেস লাগবে এরকম। তো প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। তো এই যে এক্সপোর্ট হাডুপ ভার্সন 3.5.0, তো আমরা হচ্ছে 3.5.0 ইউজ করতেছি এই টিউটোরিয়ালে। আপনি চাইলে অন্যান্য বা নেক্সট ভার্সনগুলো ইউজ করতে পারেন। তো এখানে এই কমান্ডটা, এই এক্সপোর্ট হাডুপ ভার্সন 3.5.0, এটা আর কিছুই করতেছে না, জাস্ট একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করতেছে হাডুপ ভার্সন নামে, আর ওইখানে হচ্ছে ভ্যালু হিসাবে এই 3.5.0 এটা রাখতেছে। এখন এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি? আচ্ছা, আমি এগুলো হচ্ছে মানে বেসিক লিনাক্সের জিনিসপত্র, বাট তাও বোঝানোর সুবিধাটা আমি কয়েকটা ছোটোখাটো লিনাক্সের কমান্ড হচ্ছে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করবো ব্রিফলি। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল হচ্ছে আপনি যখন একটা মানে এটাকে তো একটা শেল বলে, হ্যাঁ লিনাক্স এটাকে একটা শেল বলে, আমরা এখানে শেল হিসেবে ব্যাশ ইউজ করতেছি, আরও আদার অনেক শেল আছে। তো এখানে ধরেন আপনি যখন একটা নতুন একটা শেল ক্রিয়েট করলেন, যে আমি আরেকটা শেলে চলে আসলাম, এই শেলটা যখন আপনি ক্রিয়েট করলেন ওর কাছে কিন্তু কোনো এনভায়রনমেন্ট ভেরিয়েবলের থাকে না, ইনফরমেশন থাকে না, থাকে ওগুলো হচ্ছে ব্যাশ থেকে আসে, আমরা ব্যাশ থেকে সেটাও দেখবো। বাট আপনি যদি এখানে নতুন একটা এরকম একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চান, যেটা হচ্ছে আপনি এই শেলে যতগুলো প্রোগ্রাম পরবর্তীতে রান করবেন ওই প্রোগ্রাম থেকে আপনি ওই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে পারবেন, তাহলে হচ্ছে আপনার প্রথমে এরকম একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এক্সপোর্ট দিয়ে ভেরিয়েবল নেম তারপরে ভ্যালুটা। তো আমরা আগের শেলটাতে চলে আসি। তো আমার অলরেডি হাডুপটা ইনস্টল করা আছে, বাট তারপর আমি যদি দেখাই যে এটা এক্সিকিউট করলে আসলে তেমন কোনো কিছু হবে না, এটা মানে মানে কি বলে ভেরিয়েবলটা সেট হয়ে গেছে, কিংবা ভেরিয়েবলটা ক্রিয়েট করা হয়েছে। তো তারপর হচ্ছে আপনি আপগ্রেড করবেন, অর্থাৎ হচ্ছে আপনার মেশিনের এক্সিস্টিং যেই প্যাকেজের যে লিস্ট আছে ওইখানের সাথে হচ্ছে আপনার কি বলে এটাকে উবুন্টুর রিপোজিটরির যেই আপডেটেড বা লেটেস্ট যে প্যাকেজ আছে ওটার সাথে সিঙ্ক করবেন, এবং আপনি হচ্ছে যদি লেটেস্ট কোনো প্যাকেজ ইনস্টল করা লাগে সেটা হচ্ছে আপনি আপগ্রেড করে ইনস্টল করে নেবেন। আর তারপর হচ্ছে যে এই যে sudo apt ইনস্টল OpenJDK 17, এটার মাধ্যমে হচ্ছে যে আপনি জাভা, তারপরে OpenSSH এর সার্ভার, তারপর হচ্ছে যে OpenSSH এর ক্লায়েন্ট, এই যে নেসেসারি কিছু জিনিসপত্র এগুলো হচ্ছে জাস্ট ইনস্টল করে নেবেন, জাস্ট এমনি রান করলে হচ্ছে এগুলো ইনস্টল হয়ে যাবে। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সো আমি ইনস্টল করতেছি না।
তারপর হচ্ছে যে আপনি এসএসএইচটা ইনেবল করতে হবে। সো এটা হচ্ছে কি সিস্টেম সিটিএল বা এটা যেটা হয় যে আপনার কিছু সার্ভিস থাকে, তো ওই সার্ভিস মানে যেমন আমরা হচ্ছে এসএসএইচটা ইউজ করবো। সো এসএসএইচ সার্ভিসটা আপনি জাস্ট হচ্ছে ইনেবল করলেন সিস্টেম থেকে। তারপর হচ্ছে যে আপনি এসএসএইচটা স্টার্ট করলেন। আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি ডব্লিউএসএল ইউজ করেন, আর যদি সিস্টেম সিটিএল মানে কাজ না করে সেক্ষেত্রে এটা করতে পারেন, বাট এটা আমরা এখানে করা লাগবে না যেহেতু আমরা নেটিভ উবুন্টু ইউজ করতেছি। আর এটা দিয়ে হচ্ছে আমরা জাভার ভার্সনটা চেক করে নিতে পারি যে আমাদের প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি ওবিজেডিকে ভার্সন 17.09, আর এটার অ্যাকচুয়ালি কোন জায়গাতে ইনস্টল হয়েছে মানে এটার যেই লোকেশনটা সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে যে এখানে আমি একটা কাজ করতেছি যেটা অপশনাল, বাট করে নিলে ভালো হয়। সেটা হলো আমরা যে হাডপ নিয়ে কাজটা করবো সেটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট ইউজারে করবো। যারা জানেন যে আমাদের হচ্ছে আমরা একটা সিঙ্গেল মেশিনে বা সিঙ্গেল একটা কম্পিউটারে মাল্টিপল ইউজার ক্রিয়েট করে নিতে পারি। এখন মাল্টিপল ইউজার ক্রিয়েট করার এখানে কারণ হচ্ছে অনেক সময় ভার্সন মিসম্যাচ হয়। যেমন দেখা গেছে আমার যেটা আগের যে মানে ইউজারটা ছিল সেখানে যেই ভার্সনের প্যাকেজগুলো বা টুলসগুলো ইনস্টল করা আছে এটার সাথে হাডপের রিকোয়ার্ড প্যাকেজের ভার্সনটা মিসম্যাচ হতে পারে, বা আবার হচ্ছে আমি যদি লাস্টে ক্লিন আপ করতে চাই সেই টিউটোরিয়ালের পরে আমি সবকিছু কেটে দিতে চাই, সেক্ষেত্রেও আমার হচ্ছে যে আরেকটা সেপারেট ইউজার থাকলে ইউজার স্পেস থাকলে কি ভালো হয়। তো এখানে আর কোনো কিছু করতেছি না, জাস্ট আরেকটা ইউজার অ্যাড করতেছি। তো উবুন্টুতে ইউজার অ্যাড করার জন্য সুডো অ্যাড ইউজার হাডপ নামে একটা ইউজার অ্যাড করতেছি। দেন আচ্ছা, এখানে সুডো মানে হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দেওয়া আর কি, মানে কিছু কাজ আছে যেগুলো করার জন্য আপনার ওই কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন থাকা লাগবে। সো সুডো মিন করে কি ওটাই যে জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দিতেছেন। আর এখানে এই এজি দিয়ে যেটা করতেছি যে আমি যে নতুন ইউজারটা ক্রিয়েট করছি ওটার গ্রুপটা হচ্ছে সুডোতে নিয়ে যেতেছি। অর্থাৎ আমি যে ইউজারটা নতুন ক্রিয়েট করছি হাডপ নামে, ওই ইউজারটাও হচ্ছে এখন করতে পারবে, মানে সুডো ইউজ করতে পারবে, বা ওর কাছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন থাকবে। এসইওর মাধ্যমে হচ্ছে আমরা এই ইউজারটা হচ্ছে সুইচ করবো। সো কারেন্টলি হচ্ছে এটা আমার ইউজার, তো আমি হচ্ছে এটা থেকে সুইচ করে হাডপে চলে যাব। তো আচ্ছা, এটার জন্য পাসওয়ার্ড লাগবে। আপনি যখন হচ্ছে মানে সেট আপ করবেন, অর্থাৎ যে যখন ইউজার অ্যাড করবেন তখন হচ্ছে আপনার কাছে এই জিনিসগুলো চেয়ে নিবে যে আপনি কি পাসওয়ার্ড দিবেন, নাম কি হবে, এই জিনিসগুলো চেয়ে নিবে। তো আমি হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে আমার ইউজারটা কিন্তু আগে এটা ছিল, এখন কিন্তু এটা হাডপ হয়ে গেছে। আর এটা হচ্ছে মানে আমার এই মেশিনের যেই নামটা সেট করা আছে সেটা আর কি। তো আমরা হচ্ছে এখন মানে নতুন একটা ইউজারে চলে আসছি। তো তারপর হচ্ছে যে আমরা প্রথমে হাডপটাকে হচ্ছে ইনস্টল করবো। এখানে আবার জাস্ট হাডপের ভার্সনটাকে এক্সপোর্ট করে নিছে বা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে নিছে, যেহেতু আমরা এই শেলে অলরেডি একবার করছি। সো এখানে এটা না করলে হবে। তো এটা ইউজ করতেছে কোন জায়গায়, যে দেখেন এখানে কিন্তু ডলার সাইন তারপরে ডাবল ব্রেকেট এর মধ্যে মানে কালি ব্রেকেটের মধ্যে হচ্ছে এই ভেরিয়েবলটা ইউজ করছে। এখানে অ্যাকচুয়ালি যেটা হবে মানে এটা রিপ্লেস হয়ে যাবে আর কি, এই ডলার সাইন এই পুরো জিনিসটা রিপ্লেস হয়ে 3.5.0 চলে আসবে। তো তারপরে হচ্ছে যে ওই স্পেসিফিক ভার্সনটা হচ্ছে আপনার মেশিনে হচ্ছে ডাউনলোড হবে। তো ডাউনলোড করার পরে হচ্ছে অপশনাল বাট রেকমেন্ডেড, সেটা হচ্ছে ভেরিফাই চেকসাম। অর্থাৎ আপনি যে মানে ডাউনলোড করলেন সার্ভার থেকে এই হাডপের এটা মানে ফাইলটা, এখন এটা হচ্ছে যে ধরেন ইন বিটুইন কি কেউ করাপ্ট করছে কিনা বা কোনো চেঞ্জেস করছে কিনা সেটার জন্য দেখার জন্য হচ্ছে আপনি চেকসাম দিয়ে চেক করতে পারবেন। বাট আমাদের যেহেতু সিকিউরিটি নিয়ে মাথা ব্যথা না, এটা না করলে হবে, বাট এটা অপশনাল। তারপর হচ্ছে যে আপনি জাস্ট এক্সট্রাক্ট করলেন, এইটা তো একটা কম্প্রেসড একটা ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে, .gz নামে একটা ফাইলে হচ্ছে মানে জিজেড একটা ফরম্যাট হচ্ছে ডাউনলোড হয়, এটা হচ্ছে কম্প্রেসড একটা ফাইলে থাকে। তো আপনি হচ্ছে সেটাকে জাস্ট এক্সট্রাক্ট করবেন প্রথমে। আমি হচ্ছে এগুলো এখানে রান করতেছি না ওয়ান বাই ওয়ান, বিকজ আমার হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে। আপনি জাস্ট একটা করে কমান্ড এরকম কপি করে পেস্ট করে রান করলেই হচ্ছে হয়ে যাবে। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ আমি রিসেন্টলি করছি কাজগুলো। তারপর হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যেটা এক্সট্রাক্ট হয়েছে প্রথমে এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করার পরে আপনি হচ্ছে এই হাডপের পরে এই যে জাস্ট হচ্ছে ভার্সনটা আবার এগেইন এটা জাস্ট রিপ্লেস হয়ে যাবে 3.5.0 এটা দিয়ে। তো এই পুরো জিনিসটাকে হচ্ছে আপনি মুভ করলেন, এমভি দিয়ে হচ্ছে আপনি মুভ করতেছেন, মুভ করে হচ্ছে আপনি এই জায়গায় নিয়ে যেতেছেন ইউজার লোকাল হাডপ। এখন এটা কেন করতেছেন, কারণ হচ্ছে যে আমাদের নর্মালি হচ্ছে যে মানে কি বলে আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে কিছু থাকে হচ্ছে যে আমাদের অপারেটিং সিস্টেমের যেগুলো হচ্ছে খুব সম্ভবত লিভের মধ্যে থাকে, আবার ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস থাকে হচ্ছে বিনের মধ্যে। আর আমরা হচ্ছে পরবর্তীতে যদি কোনো কিছুকে হচ্ছে যে নতুন করে আমাদের সিস্টেম ইন্টিগ্রেট করতে ইনস্টল করতে যাই সেগুলোকে আমরা সাধারণত লোকালের মধ্যে রাখি। তো আমরা হচ্ছে এই যে ইউজার লোকাল তারপর হাডপ এটার মধ্যে হচ্ছে আমরা আমাদের যেই কারেন্টলি ডাউনলোড করা তারপর এক্সট্রাক্ট করা যেই হাডপের সিস্টেমগুলো আছে, হাডপের যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ওইখানে মুভ করে নিব। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে হাডপের ডাইরেক্টরিজগুলো ক্রিয়েট করবো, স্টোরেজের ডাইরেক্টরিজগুলো এই যে MKDIR এটা দিয়ে হচ্ছে ডাইরেক্টরি ক্রিয়েট করা হয়। -p ইউজ করার কারণ হচ্ছে যদি মানে প্যারেন্ট ডিরেক্টরিগুলো না থাকে সেগুলোকে ক্রিয়েট করে নেবে। সো এখানে কয়েকটা জিনিস ক্রিয়েট করছে, এই যে user.local.hadop এটার মধ্যে আমাদের হাডপে সব কিছু থাকবে আর কি। সো user.local/local/hadop এটার মধ্যে হচ্ছে প্রথমে একটা টেম্প টেম্পোরারি ফাইল সেভ করার জন্য একটা ডিরেক্টরি ক্রিয়েট করছে টেম্প নামে। তারপর হচ্ছে যে নেম নোট ক্রিয়েট করছে, HDFS এর মধ্যে হচ্ছে নেম নোট ক্রিয়েট করছে। নেম নোট কি জিনিস সেটা আমি থিওরিতে এক্সপ্লেন করছি। তারপর হচ্ছে আরেকটা ডাটা নোটগুলো স্টোর করার জন্য হচ্ছে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করছে আর কি। তো নেম নোটের এখানে কি জাস্ট আচ্ছা, তো এই যে ডাটা নোট এখানে হচ্ছে তাহলে কি নেম নোটের এখানে জাস্ট মেটাডাটাগুলো সেভ হবে ব্লকের বা ওই ফাইলের, আর ডাটা নোটের এখানে হচ্ছে অ্যাকচুয়ালি যেই ব্লকগুলো আছে যেগুলো হচ্ছে যে এই নোটের মধ্যে রাখা হয়েছে সেগুলো হচ্ছে এখানে সেভ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে। এখন এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি, এখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে যে ব্যাশ আরসি। তো ব্যাশ আরসি হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে এগেইন আপনি যদি হচ্ছে নতুন একটা শেল ওপেন করেন সেই শেলের মধ্যে কিন্তু আগের শেলের এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই এবং এগুলো কিন্তু হচ্ছে মানে সবকিছু রিমুভ হয়ে যায় বা একদম নতুন করে একটা ব্যাশ হচ্ছে বা একটা শেল হচ্ছে ওপেন হয়। এখন কথা হচ্ছে কিছু কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, যেমন আপনার জাভা হোম কোন লোকেশনে আছে, হাডপের হোম কোন লোকেশনে আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার মানে আপনি যখন কোনো হাডপ নিয়ে ফর এক্সাম্পল আপনি যদি হাডপ নিয়ে কাজ করেন আপনার হচ্ছে এগুলো সেট করা লাগবেই, মাস্ট আপনার এগুলো ইউজ করতে হবে। এখন আপনি তাহলে কি করবেন, নতুন একটা শেল খুললে আপনি হচ্ছে একটা করে সবগুলো এক্সপোর্ট করতে হবে। তো এটা তো অনেক মানে ঝামেলাদায়ক একটা জিনিস। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনার এগুলো তো সেভ করে রাখতে হবে, ওইখান থেকে একটা নিয়ে পেস্ট করতে হবে, অথবা আপনি সবগুলো একসাথে কপি করে এখানে আপনার মানে পেস্ট করা লাগবে এবং হচ্ছে এক্সিকিউট করা লাগবে।
তো এই জিনিসটা সহজ করার জন্য একটা সিস্টেম হলো যে মানে ব্যাশআরসি নামে একটা ফাইল থাকে আর কি, .bashrc। ওই ব্যাশআরসি ফাইলের মধ্যে আপনি যেই কমান্ডগুলো লিখে রাখবেন, আপনি যখনই নতুন একটা শেল খুলবেন, নতুন একটা শেল ওপেন করবেন, অটোমেটিকলি এই ব্যাশআরসির এই কমান্ডগুলো হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে। তো অটোমেটিকলি যদি এক্সিকিউট হয়ে যায় তখন কি হবে, যে আপনার এই শেলের মধ্যে হচ্ছে এই ভেরিয়েবলগুলো সেট করা হয়ে যাবে অটোমেটিকলি। সো এখন এখানে যেটা করছে ক্যাট হচ্ছে জাস্ট একটা মানে টেক্সট এডিটর, জাভাতে সরি উবুন্টুতে হচ্ছে আমরা ইউজ করি। টেক্সট এডিটর বলতে হচ্ছে জাস্ট ক্যাট দিয়ে হচ্ছে আপনি এই ব্যাশআরসিটা প্রথমে ওপেন করলেন, তারপর হচ্ছে যে আপনি বললেন যে এন্ড অফ ফাইল আসার পর্যন্ত যা যা আছে সবকিছু হচ্ছে মানে ব্যাশআরসির মধ্যে মানে রাইট করতে হবে আর কি। আমরা হচ্ছে এখন আরেকটা টেক্সট এডিটর যেটা হচ্ছে ন্যানো, সেই ন্যানো দিয়ে হচ্ছে ব্যাশআরসিটা ওপেন করি। তো ব্যাশআরসি ওপেন করে দেখি যেটার মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে। সো এটা হচ্ছে মানে ব্যাশআরসির যেই ফাইলটা সেটা। তো এখানে দেখেন অনেক কিছু কিন্তু এক্সপোর্ট করা হয়েছে, অনেকগুলো ভেরিয়েবল সেট করা হয়েছে বা অনেকগুলো কমান্ড এক্সিকিউট করা হয়েছে, যেগুলো হচ্ছে আমার এখানে প্রত্যেকটা শেল ওপেন করার পরে হচ্ছে এগুলো এক্সিকিউট হবে। তো এখানে এই যে দেখেন লাস্টের দিকে হাডোপের এনভায়রনমেন্টের জন্য এই ভেরিয়েবলগুলো হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে, অলরেডি আমি অ্যাড করছি। তো এটা ছিল ব্যাশআরসিতে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সেট করার কাহিনী। তারপরে হচ্ছে আপনি জাভার লোকেশনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আমরা যদি এখন এখানে চেক করি যে আমাদের হাডুপটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, আমরা দেখতে পারবো যে এই যে হাডুপের ভার্সন 3.5.0 যদি এটা আসে, তার মানে আপনার এখানে হাডুপটা প্রপারলি ইনস্টল হয়েছে। তারপরে আপনার এসএসএইচ এ লগইনটা মানে করা লাগবে, কনফিগার করা লাগবে। তো যদি হচ্ছে আপনার এসএসএইচ এ আপনার লগইন করার জন্য হচ্ছে পাসওয়ার্ড লাগে, সেক্ষেত্রে তো আপনি এখানে এটা ইউজ করতে পারবেন না। নর্মালি আপনি একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে চিন্তা করেন, যেটাতে একটা ক্লাস্টার থাকবে, এখন এখানে অনেকগুলো মেশিন থাকবে। এখন আপনি যদি কোনো মেশিনে কোনো কিছু অ্যাক্সেস করতে যান এবং বারবার হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়া লাগে, তাহলে তো আপনি হচ্ছে মানে এটা আপনার জন্য ঝামেলাদায়ক হয়ে যাবে আর কি। তো এখন আমাদের যেহেতু পুরো সিস্টেমটাকে একটা সিস্টেমের ওভারভিউ দিতেছি বা একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে দেখাইতেছি, তো এখানে হচ্ছে এরকম পাসওয়ার্ড থাকা যাবে না। তো এই জন্য আর কি মানে পাসওয়ার্ডলেস লগ ইন করার জন্য আপনার হচ্ছে এই পারমিশনগুলো চেঞ্জ করা লাগবে, এই কাজগুলো করা লাগবে। এগুলো আমি আর খুব বেশি ডিটেলসে গেলাম না। তো এগুলো করার পরে আপনি যদি এখন জাস্ট SSH লোকাল হোস্ট এটা দেই, আমার কিন্তু লগ ইন হয়ে গেছে, লোকাল হোস্টে এখানে লগ ইন হয়ে গেছে। আমার কিন্তু কোনো পাসওয়ার্ড চাই নাই, বিকজ আমি হচ্ছে পাসওয়ার্ডলেস লগ ইনের এই কমান্ডগুলো এক্সিকিউট করছি এবং এটাকে মানে পাসওয়ার্ডলেস লগ ইন হিসেবে কনফিগার করছি। এখন এখানে একটা জিনিস দেখেন যে আমি SSH লোকাল হোস্ট দেওয়ার পরেও কিন্তু হচ্ছে আমাদের এখানের ইউজার নেমটা চেঞ্জ হয় না বা আমাদের মেশিনটা চেঞ্জ হয় না, বিকজ আমরা সেম মেশিনেই লগ ইন করছি, আমরা ডিফারেন্ট একটা মেশিনে লগ ইন করি নাই। নর্মালি আপনি যেটা করবেন, আপনার যখন একটা নেটওয়ার্ক থাকবে, আপনি হচ্ছে এখানে SSH এর পরে লোকাল হোস্ট না দিয়ে আপনি হচ্ছে এখানে ওই মেশিনের বা ওই নোডের অ্যাড্রেসটা দিবেন, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিবেন, তখন হচ্ছে আপনি ওই নোডে হচ্ছে লগ ইন করতে পারবেন বা আপনি হচ্ছে ওই নোডের কোনো কিছু হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু এখানে একটা সিঙ্গেল মেশিনের মধ্যেই হচ্ছে যে একটা মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য বা দেখানোর জন্য হচ্ছে করতেছি, এই জন্য আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি। লোকাল হোস্ট বলতে এখানে জাস্ট এটা হচ্ছে আর কোনো কিছু না, এটা হচ্ছে আপনার যে লুপব্যাক অ্যাড্রেস যেটা আর কি 127.0.0.1 এটা SSH এর পরে লোকাল হোস্ট লেখা আর SSH এর পরে আপনার লুপব্যাক অ্যাড্রেস যেটা আপনার নিজের পার্সোনাল ওই মেশিনের অ্যাড্রেস যেটা, অর্থাৎ হচ্ছে এই IPv4 এ হচ্ছে এটা ইউজ করা হয় 127.0.0.1। এটা যদি আপনি ইউজ করেন, দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিসই মিন করে এবং এটা হচ্ছে আপনার মানে আপনার মেশিনের অ্যাড্রেস আর কি। মানে নিজের নেটওয়ার্কিংয়ে কি হয় যে আপনি যখন একটা অ্যাড্রেস অন্য একটা মেশিনের অ্যাড্রেস দেন, আপনার থেকে হচ্ছে কানেকশনটা প্রথমে রাউটারে যায়, তারপর ওইখান থেকে হচ্ছে সুইচের মাধ্যমে আরেকটা রাউটারের মাধ্যমে পাস হয়ে ওই মেশিনে যায়। বাট এখানে যেটা হয় যে আপনার এই কানেকশনটা হচ্ছে রাউটার পর্যন্ত যায় না, সে হচ্ছে আপনার মেশিনে হচ্ছে আবার চলে আসে, অর্থাৎ এটা হচ্ছে মানে আপনার মেশিনে লুপব্যাক করতেছে। সো এটা হচ্ছে মানে লোকাল হোস্টের কাহিনী। তো আমরা লোকাল হোস্ট এখানে কেন ইউজ করতেছি, বিকজ আপনি যখন হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইউজ করবেন, আপনি যখন একটা ক্লাস্টার ইউজ করবেন, তখন হচ্ছে আপনার প্রত্যেকটা নোডের জন্য একটা ইন্ডিভিজুয়াল বা একটা সেপারেট অ্যাড্রেস থাকবে, নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে ওই নোডটাকে বা ওই মেশিনটাকে অ্যাক্সেস করার জন্য। বাট আমরা যখন যেহেতু হচ্ছে এখানে একটা সিডো ডিস্ট্রিবিউটেড সিস্টেম পাইতেছি বা হচ্ছে এরকম একটা সিস্টেম পাইতেছি যেটাতে হচ্ছে আমরা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মতো ফিল নিতেছি, বাট এটা অ্যাকচুয়ালি কোনো ডিস্ট্রিবিউটেড সিস্টেম না। তো এখানে আমাদের নেম নোড থেকে ডাটা নোড অ্যাক্সেস করার জন্য আমরা জাস্ট ওই লোকাল হোস্টটাকে ইউজ করবো, বিকজ আমাদের নেম নোডটা যে মেশিনে আছে, আমাদের লোকাল হোস্টটাও সেম মেশিনে আছে, ওই সেম অ্যাড্রেসেই আছে আর কি। তো পাসওয়ার্ডলেস করার পরে আপনি জাস্ট এটা লিখলে ডিরেক্ট হচ্ছে মানে এরকম ওয়েলকাম চলে আসবে, মানে হচ্ছে আপনি ওইখানে হচ্ছে লগ ইন করছেন, এরকম একটা এক্সপ্লেন করবে। এটা হচ্ছে তারপরে হচ্ছে মেইনলি আপনার হার্ডওয়্যার কনফিগারেশন করার কাহিনী। তো এখানে আপনার 4টা ফাইল কনফিগার করতে হবে। একটা হচ্ছে মানে সবগুলো হচ্ছে XML ফরম্যাটে, একটা হচ্ছে কোর সাইট ডট XML, একটা হচ্ছে HDFS সাইট ডট XML, আর একটা হচ্ছে এরকম ম্যাপরেড আর হচ্ছে ইয়ার্ন। তো এইগুলো হচ্ছে আপনার হার্ডওয়্যার অ্যাকচুয়ালি আপনি কনফিগারেশন করতেছেন বা হচ্ছে আপনি হার্ডওয়্যার বিভিন্ন মানে আপনার এই হার্ডওয়্যার সিস্টেমের বিভিন্ন প্রপার্টিস আপনি সেট করে দিতেছেন আর কি। তো প্রথমে হচ্ছে মানে আমি একটু জাস্ট এগুলোকে করি, আপনি জাস্ট এগুলো সিম্পলি আপনি এখানে সিম্পলি এগুলো কপি করে এখানে পেস্ট করে আপনি যদি রান করেন, তাহলে হচ্ছে যে আচ্ছা, আপনি এখান থেকে সিম্পলি এগুলো কপি করে এখানে পেস্ট করে আপনি যদি রান করেন, তাহলে হচ্ছে এগুলো এরকমভাবে সেট হয়ে যাবে। আপনার কি কোনো ধরনের কোনো মানে রেজাল্ট রিটার্ন করবে না, বাট এটা সেট হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে হচ্ছে একটু দেখাই, ওই লোকেশনে গিয়ে দেখেন এই কমান্ডটার মানে অ্যাকচুয়ালি কি, যে হার্ডওয়্যারের হোমে প্রথমে যেতে হবে, তারপরে ইটিসি হার্ডওয়্যার, তারপর হচ্ছে কোর সাইট ডট XML, এরকম একটা ফাইল তুমি হচ্ছে এখানে ক্রিয়েট করো এই লোকেশনে। দেন হচ্ছে তুমি এই জিনিসগুলো ওই ফাইলের মধ্যে হচ্ছে রাখো, এন্ড অফ ফাইল পর্যন্ত যা যা লেখা আছে সবগুলো হচ্ছে ওইখানে তুমি রেখে ওই ফাইলটাকে সেভ করো। পুরো কমেন্টটার মানে হচ্ছে এটাই, ক্যাটের মানে। তো আমি যদি একটু ওই লোকেশনে যাই, যে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে একটু দেখেন, আমি হচ্ছে এখন ওই লোকেশনটাতে আসি, যে লোকেশনে হচ্ছে আমরা কোর সাইট ডট XML নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম। এই যে এটা হচ্ছে সেই ফাইলটা, এবং সেখানে হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে ক্যাট ইউজ করে, ক্যাট হচ্ছে again একটা টেক্সট এডিটর, আপনি যেরকম টেক্সট এডিট করেন এরকম। তো ওই টেক্সট এডিটর ইউজ করে হচ্ছে আপনি এখানে জিনিসটা হচ্ছে এই কনফিগারেশন ইনফরমেশনগুলো লিখে রাখছেন। তো আপনি চাইলে এখানে নিজেও লিখতে পারেন, যদিও এই ফাইলটা এখানে জাস্ট রিড অনলি হিসেবে ওপেন হয়েছে, কারণ এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন লাগবে আপনি এটাকে চেঞ্জ করার জন্য। তো আমরা চাইলে হচ্ছে এটা সুডো ন্যানো ইউজ করে বা এখান থেকে সুডো বা ক্যাট ইউজ করে হচ্ছে যে আমি করতে পারবো,
আমি যদি এখানে কনফিগারেশন ফাইল, তো আমরা হচ্ছে প্রত্যেকটা কনফিগারেশন ফাইল হচ্ছে জাস্ট এরকম কনফিগার করবো, অর্থাৎ এখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করে রান করলেই এই ফাইলটা সেভ হয়ে যাবে। তো কনফিগারেশন ফাইলের মধ্যে আসলে যা আছে সেটা হচ্ছে এটা একটা এক্সএমএল ফরম্যাটে লেখা একটা ফাইল, আর এটা এখানে হচ্ছে ট্যাগ ইউজ করা হয় HTML এর ট্যাগগুলোর মতো আর কি। তো এটার ওপেনিং হয় কনফিগারেশন ট্যাগ এবং এই যেখানে ক্লোজিং কনফিগারেশন ট্যাগ। তারপর হচ্ছে আপনি প্রপার্টিগুলো অ্যাড করবেন, প্রত্যেকটা প্রপার্টি। তো এখানে আমরা হচ্ছে দুইটা প্রপার্টি অ্যাড করছি। একটা হচ্ছে ডিফল্ট ফাইল সিস্টেম, এই যে দেখেন fs ডট, মানে প্রথমে নেম থাকবে তারপরে ভ্যালু থাকবে প্রপার্টিগুলার। তো এখানে দেখেন fs ডট ডিফল্ট ফাইল সিস্টেম। তো ডিফল্ট ফাইল সিস্টেম কি থাকবে, আমরা হচ্ছে এখানে HDFS ইউজ করতেছি এবং সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন মানে লোকাল হোস্টের এই পোর্ট থেকে। তো ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে আপনি এখানে আমরা হচ্ছে এখানে HDFS ইউজ করতেছি, বাট আপনি চাইলে আপনার যদি অন্য কোনো ফাইল সিস্টেম প্রয়োজন হয় সেগুলো ইউজ করতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন যদি আপনি যদি এরকম HDFS : দিয়ে শুরু করেন তাহলে হচ্ছে ফাইল সিস্টেমটা HDFS থাকবে। যদি আপনি আপনার লিনাক্সের যে লোকাল ফাইল সিস্টেম থাকে ওটা ইউজ করতে চান তাহলে আপনার এটা ইউজ করতে হবে, অ্যামাজন S3 অ্যাজুরে। তো এরকম বিভিন্ন ফাইল সিস্টেম হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু HDFS দেখছিলাম থিওরিতে এবং ওটা শিখছিলাম, তো আমরা ওইটা ইউজ করতেছি। তারপর হচ্ছে যে আপনার টেম্পোরারি ডিরেক্টরি লোকেশনটা দিয়ে দিবেন। এই যে আমরা একটু আগে যে টেম্পোরারি ফাইলগুলো রাখার জন্য যে ডিরেক্টরিটা ক্রিয়েট করছিলাম লোকাল হাডপ ট্যাম্পের মধ্যে, ওইটার লোকেশনটা হচ্ছে অ্যাজ এ ভ্যালু এখানে দিয়ে দিছি। নেম ছিল এটা যে hadoop.camp.dir। আচ্ছা, তো site.html এর মধ্যেও আপনি সেম কনফিগারেশন স্টার্ট করবেন, কনফিগারেশন এন্ড করবেন, আর এখানে প্রপার্টি থাকবে এরকম। তো এখানে হচ্ছে তিনটা প্রপার্টি আছে। প্রথম হচ্ছে dfs ডট মানে রেপ্লিকেশন, এটা হচ্ছে HDFS slide.xml। তো অর্থাৎ হচ্ছে এইটার কনফিগারেশনটা হচ্ছে আপনি ওই HDFS এর প্রপার্টিসগুলো হচ্ছে এখান থেকে কনফিগার করতেছেন। তো প্রথম হচ্ছে আপনি এটা রেপ্লিকেশন ফ্যাক্টর সেট করতেছেন, আপনি কতগুলো রেপ্লিকা চান প্রত্যেকটা ব্লকের। তো আমরা এটা রেপ্লিকেশন ফ্যাক্টর 1, জাস্ট একটাই রেপ্লিকা থাকবে। এবং এটা 1 করার একটা কারণ আছে, আমরা যেহেতু এখানে মানে জিরো ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইউজ করতেছি, আমাদের এখানে জাস্ট একটা নেম নোড থাকবে এবং একটা ডাটা নোড থাকবে। তো আমরা চাইলেও মাল্টিপল রেপ্লিকা এখানে সেভ করতে পারবো না, কারণ একটা ডাটা নোডে জাস্ট একটা রেপ্লিকা সেভ করা যাবে কোনো ফাইলের। একটা ডাটা নোড থাকার কারণ কি, আমরা যদি মাল্টিপল ডাটা নোড এখানে সেট করতে চাই সেটাও করা সম্ভব, বাট এখানে হচ্ছে আপনার মাল্টিপল নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া লাগবে প্রত্যেকটা নোডের জন্য। সো যেটা হচ্ছে একটু ঝামেলা দাও। তো আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ডাটা নোড দিই বা একটা রেপ্লিকা দিয়ে বুঝি। তারপর হচ্ছে যে আপনি নেম নোডের হচ্ছে লোকেশন দিবেন বা নেম নোডের ডিরেক্টরিটা এখানে দিবেন, আর হচ্ছে ডাটা নোডের ডিরেক্টরিটা এখানে দিবেন। এখানে আরো অনেক প্রপার্টি সেট করা যায়, বাট আমাদের মানে জাস্ট দেখার জন্য বা বেসিক হিসাবে কয়েকটা হইলেই এনাফ। তারপর হচ্ছে যে আপনি ম্যাপ রিডিউস সাইট.xml বা ম্যাপরেড সাইট.xml, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার মানে ম্যাপ রিডিউস যে আমরা ইউজ করতেছি অ্যাজ এ প্রসেসিং ফ্রেমওয়ার্ক, সেটা মানে কোন ফ্রেমওয়ার্কটা ইউজ করবে, ইয়ার্ন ইউজ করবে নাকি অন্য কোনো কিছু ইউজ করবে, কারণ ইয়ার্ন ছাড়াও আর অনেক কিছু আছে আমরা দেখবো। তো সেখানে ম্যাপ রিডিউস ফ্রেমওয়ার্ক দেখেন প্রথম প্রপার্টির নাম হচ্ছে ম্যাপ রিডিউসিং ফ্রেমওয়ার্ক, কোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইয়ার্ন। তারপরে এখানে হচ্ছে ক্লাস পাথ, এগুলো হচ্ছে যে আপনি যখন ম্যাপ রিডিউস ইউজ করবেন আপনার জাভার কিছু ক্লাস ইউজ করা লাগে, বা ম্যাপ রিডিউসের জন্য কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে জার ফাইল থাকে আর কি। তো আপনার ওই যে JVM এ যখন এক্সিকিউট হয় জাভা ভার্চুয়াল মেশিনে, তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ওই জাভার ক্লাসগুলোকে নিয়ে সে ইউজ করে। তো এই জন্য আর কি আপনার এখানে অ্যাজ এ ভ্যালু আপনার হচ্ছে ওই যার ফাইলগুলো কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে ওটার একটা লোকেশন জাস্ট দিয়ে দেওয়া লাগবে। সো এগুলো আসলে এত মানে ডিটেলস না বুঝলে সমস্যা নেই, বাট বুঝলে আপনার সিস্টেমটা সম্পর্কে আরো বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো আপনি জাস্ট এখান থেকে চাইলে কপি করে এখানে জাস্ট পেস্ট করে এন্টার যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যায়। তারপরে ফাইনালি হচ্ছে যে আপনি হচ্ছে যে ইয়ার্নের কনফিগারেশন করবেন। তো এই ইয়ার্নের কনফিগারেশনের এখানে হচ্ছে যে লাগবে সেটা হচ্ছে আপনার এই ম্যাপ রিডিউসের যে শাফল ফেসটা সেটা হচ্ছে সার্ভিস থেকে হচ্ছে আলাদাভাবে এনেবল করা লাগবে। এটার জন্য আপনার জাস্ট এই নেম আর এই ভ্যালুটা অ্যাড করা লাগবে প্রপার্টিজের মধ্যে। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার ওই যে ENV থেকে আপনার যেই কি বলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো সেট করা আছে, সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো জাস্ট এখানে অ্যাজ এ ভ্যালু দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসাবে আমাদের কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে সেটার একটা হোয়াইট লিস্ট এখানে রাখা লাগবে। তো এই ছিল মোটামুটি হাডোপের বেসিক কনফিগারেশন, বাট এখানে আরো অনেক কিছু আছে, যেমন আপনার ব্লক সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনার HDFS সাইটের মধ্যে হচ্ছে যে মানে অ্যাড করা লাগবে যে আপনার ব্লক সাইজ কত হবে, সেটাও আবার এরকম একটা প্রপার্টি হিসেবে অ্যাড হবে, নেম ভ্যালু এরকম নেম ভ্যালু থাকবে। আপনারা যদি আরো এক্সপ্লোর করতে চান আপনারা হচ্ছে আরো এক্সপ্লোর করতে পারেন, আরো কি কি প্রপার্টি সেট করা যায় সেটা দেখতে পারেন। তো আমি হচ্ছে একটা করে এক্সিকিউট করে দেখালাম না, বাট এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না, জাস্ট হচ্ছে এখানে কপি করে পেস্ট করে এক্সিকিউট করে নেবেন। আর পরে হচ্ছে আপনারা আচ্ছা তারপর হচ্ছে হাডুপটা আমাদের মোটামুটি ইনস্টলেশন করা এবং মানে কনফিগারেশন করা শেষ। তো আমরা হচ্ছে এখন হাডুপ ইউজ করা শুরু করতে পারবো। তো ইনিশিয়ালি হচ্ছে আপনি নেম নোটটাকে একটা ফরম্যাট দিয়ে নেবেন। তো আমি হচ্ছে আর ফরম্যাট দিয়েছি, আমি হচ্ছে ডিরেক্ট এটাকে স্টার্ট করতেছি, একটু ক্লিয়ার করে নিই। তো আমি স্টার্ট তারপর হচ্ছে dfs.sh এটা যদি দিই তাহলে হচ্ছে যে আমার নেম নোটটা স্টার্ট হচ্ছে, ডাটা নোটটা স্টার্ট হচ্ছে, আর হচ্ছে সেকেন্ডারি নেম নোট স্টার্ট হচ্ছে, যেখানে লেখা আছে যে কি কি স্টার্ট হচ্ছে সেগুলো। তো এই যে এটা হচ্ছে এই কমেন্টটা আপনার মানে প্রথমত HDFS-টা স্টার্ট করা লাগবে, ফাইল সিস্টেমটা স্টার্ট করা লাগবে। তো ফাইল সিস্টেম স্টার্ট হচ্ছে, এখন হচ্ছে আমাদের ইয়ার্ন স্টার্ট করতে হবে, রিসোর্স ম্যানেজার স্টার্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু জাস্ট ফাইল সিস্টেমের যে কম্পোনেন্ট সেগুলো স্টার্ট হচ্ছে, নেম নোট, ডাটা নোট, সেকেন্ডারি নেম নোট এগুলো আমাদের এখানে কিন্তু এখন রিসোর্স ম্যানেজার তারপরে নোট ম্যানেজার এগুলো কিন্তু স্টার্ট হয় নাই। তো এগুলো স্টার্ট করার জন্য হচ্ছে আমাদের yarn.sh ইউজ করা লাগবে। এই যে রিসোর্স ম্যানেজার স্টার্ট হইতেছে, নোট ম্যানেজার স্টার্ট হইতেছে, স্টার্ট হয়ে গেছে। এখন আপনার হাডোপে কি কি প্রসেস রান হইতেছে আমরা এটাকে ডেমন বলি, ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলোকে ডেমন বলা হয় আর কি। ওগুলো দেখার জন্য আপনি একটা কমান্ড ইউজ করতে পারেন JPS, এই যে JPS এটা ইউজ করলে আপনি দেখবেন যে এই যে আমাদের হাডোপের যে কম্পোনেন্টগুলো নোট ম্যানেজার, ডাটা নোট, নেম নোট, সেকেন্ডারি নেম নোট, হ্যাঁ তারপরে রিসোর্স ম্যানেজার সব কিছু মানে রান হইতেছে। আর এগুলো কিন্তু এগুলোর পাশাপাশি কিন্তু প্রসেস আইডিটাও দেওয়া আছে যে কোন কোন প্রসেস আইডিতে কোনটা রান হইতেছে আর কি।
তো তারপর হচ্ছে যে আমরা চাইলে এইগুলো ইউআইও দেখতে পারি, যেমন আমি যদি এটা এখান থেকে অ্যাক্সেস করি আমরা কিন্তু এটার ইউআই দেখতে পারবো। এটা হচ্ছে যে মানে এই পোর্টে লোকাল হোস্টের এই পোর্টে 9870 এই পোর্টে বাই ডিফল্ট হচ্ছে এই পোর্টে রান হইতেছে নেম নোডের ইউআই। তারপর আমরা যদি রিসোর্স ম্যানেজারের ইউআই দেখতে চাই ইয়ার্নের ক্ষেত্রে, মানে নেম নোড আর রিসোর্স ম্যানেজার দুইটাই হচ্ছে মাস্টার নোডের মধ্যে আছে। এখন আমরা যদি নেম নোডের ইউআই দেখতে চাই তাহলে হচ্ছে মানে এখান থেকে এটার গ্রাফিক্যাল ইন্টারফেস হিসেবে দেখতে পারবো। এখানে হচ্ছে আপনি যদি চান আপনি ফাইল সিস্টেমও দেখতে পারবেন, আপনি কি ফাইল স্টোর করা আছে, আমি এগুলো হচ্ছে অলরেডি স্টোর করছিলাম। আর এখানে আরও ডিফারেন্ট অনেক কিছু আপনি দেখতে পারবেন, যেমন কয়টা ডাটা নোড আছে, কতটুকু ফ্রি স্পেস আছে, তারপরে এদের আপনার পারমিশন এন্ড এভরিথিং আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। আর রিসোর্স ম্যানেজারের হচ্ছে যে একটা ডিফারেন্ট পোর্টে রিসোর্স ম্যানেজারের ইউআইটা রাখা আছে 8088 এখানে। সো এটা হচ্ছে রিসোর্স ম্যানেজারের ইউআইটা, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে আরও এক্সপ্লোর করতে পারবেন। তো এখানে হচ্ছে যে আমরা আচ্ছা স্টপ করার জন্য এখন আপনারা স্টপ করতে চান তাহলে হচ্ছে যে স্টার্টের জায়গায় স্টপ ইউজ করবেন, স্টপ ইয়ার্ন ডট এসএস, স্টপ ডিএফএস ডট এসএইচ। তো যেগুলো হচ্ছে স্টপ হইতেছে একটা করে। সো আমি যদি স্টপ করার পরে আবার একটু দেখি যে কোনো কিছু রান হইতেছে কিনা, এখানে জাস্ট কিছু ট্রাবল শুটিং এর গাইড দেওয়া আছে। জেপিএস এই যে এখন কিন্তু এখানে ওই এইগুলো হচ্ছে রান হইতেছে না, নোড ম্যানেজার টাটা নোড এগুলো, কারণ হচ্ছে আমরা এগুলো স্টপ করে দিছি। সো জাস্ট হচ্ছে এই যে জেপিএসটা রান হইতেছে, যেটা দিয়ে আমরা হচ্ছে চেক করতেছিলাম যে আমাদের হাডোপের কি কি ডেমোস বা কি কি ব্যাকগ্রাউন্ড প্রসেস রান হইতেছিল। তো মোটামুটি এটাই ছিল হাডোপের ইনস্টলেশন। আমরা হচ্ছে নেক্সট ভিডিও থেকে হাডোপে বিভিন্ন ফাইল ক্রিয়েট করা, তারপরে ওগুলোকে রাখা, তারপর হচ্ছে যে রিড রাইট করা, তারপর হচ্ছে ম্যাপ রিডিউস মানে প্রসেসিং ইউজ করা, এই যেগুলো হচ্ছে দেখবো।